ওকে, আর্নেস্ট নীলাঞ্জনা জয়েন করো। তারপর হচ্ছে আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করব। ওকে আর্নেস্ট নীলাঞ্জনা জয়েন করো, তারপর আমাদের সেশন আমরা শুরু করবো। গতদিন আমরা যেগুলো ডিসকাস করেছিলাম হচ্ছে তা আজ হচ্ছে তারপরে থেকে আমরা স্টার্ট করবো। তো আস্তে আস্তে তোমরা জয়েন করো, আমাদের টাইম কিন্তু হয়ে গেছে। তো তারপর জয়েন করতে থাকো, তারপরে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো ডিটেলস। ঠিক আছে? ওকে আর্নেস্ট জয়েন করেছো। চলো তাহলে আমরা শুরু করা যাক। তো গতদিন আমরা যেগুলো ডিসকাস করেছিলাম তারপরে থেকে হচ্ছে আমরা শুরু করবো। তো সেখানে তুমি লাস্টে কি কি করেছো এবং সেখানে কি কি প্রবলেম হচ্ছে সেগুলো বলো, তারপর আমরা ডাইরেক্ট শুরু করবো আজকে। ঠিক আছে, সেই সেশন। তো কি কিভাবে প্রিপারেশন নিচ্ছ আর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে বলো, টপিক অনুযায়ী বা এনিথিং, যা খুশি, যেখানে যেখানে যা যা প্রবলেম হচ্ছে। তো আমরা সেগুলো নিয়ে ডিটেলসে আমরা শুরু করবো আজকে। ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্সের শোনা যাচ্ছে তো অনেশ? হুম, কালকে টপিক গুলোই পড়ছিলাম, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে টপিক গুলো পড়ছি। হ্যাঁ, কালকে তো আমরা দেখো বেসিক্যালি একদম ডিটেলসে ধরে ধরেই আমরা সেগুলো ডিসকাস করছিলাম, কারণ যত এখন ডিটেলসে তুমি পড়বে তত যে কোনো টাইপের কোশ্চেন আসলে কোনো তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সেই জিনিসটা এখন দরকার, কারণ এটা হচ্ছে তোমার একদম লাস্ট টাইম তোমার, মানে সেই হিসাবে তোমার বলতে গেলে তোমার লাস্ট উইক আর কি, তাই না? তো সেই হিসাবে ধরো এটা হচ্ছে আমাদের মান্থের লাস্ট উইক। নেক্সট মান্থেরই আমরা কিন্তু সেকেন্ড উইকে মোটামুটি তোমার, হ্যাঁ সেকেন্ড উইক বা থার্ড উইকে তোমার এক্সাম হতে পারে। আহ তোমার সিইউইটি, তো সিইউইটি আর হচ্ছে তো যাদবপুরের আর কি। ঠিক আছে, তো সেই হিসাবে করতে হবে। আচ্ছা, যে যে টপিক না আমরা কিন্তু যেগুলো ইউনাইটেড ন্যাশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছিলাম, তারপরে আর যেগুলো রিসেন্ট যেগুলো কারেন্ট যেগুলো ঘটছে আর না সেগুলো কিন্তু একটু দেখবে, যে রিসেন্টলি তোমার দেখো নিউজে যেগুলো চলছে সেগুলো নিয়েও কিন্তু তোমার দেখা দরকার। ঠিক আছে, কারেন্ট টপিকের সাথে রিলেটেড করে, তো সেই জিনিসগুলো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে এই এই জিনিসগুলো কারেন্ট টপিকে চলছে, আমার সাবজেক্টের সাথে যেহেতু রিলেটেড পলিটিক্যাল সায়েন্সের সাথে, সেই জন্য কিন্তু আমি সেই জিনিসগুলো ফলো করবো। সেটা কিন্তু দরকার খুব। ঠিক আছে, যেরকম যে যে জিনিসগুলো এখন রিসেন্টলি ঘটছে। আচ্ছা স্যার, আপনি যে পেমেন্টের, ওকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আর্নেশ, ঠিক আছে, আমাদের তুমি ক্লাসের পরেই তুমি পাঠিয়ে দিও। ওকে আচ্ছা। তো যাই হোক, তো যেটা আমরা বলছিলাম যে টপিকের বিষয়ে, যে যে জিনিসগুলো এবার তুমি একটু বলো যে কোন কোন টপিকে তোমার প্রবলেম হচ্ছে। আমাদের দেখো থরলি কিন্তু সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, আমরা সাবজেক্ট ধরে একদম চ্যাপ্টার ধরে ধরে আমরা করেছি, পুরো টপিক ধরে ধরে। তারপর তোমাদের যেখানে যা যা টপিকে প্রবলেম হচ্ছে তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি। আর তুমি যে ক্লাসটা মিস করেছিলে, আমি কিন্তু তোমাকে বলেছিলাম পরে যে ক্লাসটা পুরোপুরি দেখে নিতে, যদি ব্রড টাইপের কোশ্চেন আসে সেগুলো, সেই ব্রড টাইপের কোশ্চেন কি কি ভাবে তোমার সেগুলো অ্যাটেম্প করতে হবে, কি কি প্রসিডিওর, কি কি টার্মস এন্ড কন্ডিশন যেগুলো তোমার ফলো করতে হবে মাস্ট, সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলসে গত সপ্তাহের আগের সপ্তাহে বোধহয় তোমার যখন মিস হয়ে গেছিল ক্লাসটাতে কিন্তু তুমি দেখে নিও, রেকর্ড করা রয়েছে। পুরো টু দা পয়েন্টে ধরে ধরে কিন্তু আমরা ডিসকাস করেছি যে কি কি টার্মস এন্ড কন্ডিশন, কি কি পলিসি তোমার অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যখন ব্রড টাইপের কোশ্চেন লিখছো। ঠিক আছে, কারণ যাদবপুরে ব্রড টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারবে না, আসবে মোটামুটি আশা করা যায়। ঠিক আছে, কারণ যেটা খুবই ভালো ভালো ইনস্টিটিউশন, তো ওটা কিন্তু অবশ্যই দেখো, দেখা শেষ ক্লাস। ওকে ওকে আচ্ছা, দেখে নিয়েছো, তাও তো ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। আর আমি ভাবলাম তুমি দেখেছো কিনা, তার জন্য আমি জানিয়ে দিলাম, কারণ ওই ওই দিনের ক্লাসটাতে আমরা পুরো ডিটেলসে A to Z ধরে ধরে আমরা কিন্তু ডিসকাস করেছিলাম যে কি করে তোমার ব্রড টাইপের কোশ্চেন আসলে কোন কোন টার্মস এন্ড কন্ডিশন, কি কি জিনিস তোমার অবশ্যই ফলো করা দরকার। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলসে ওটাতে করেছিলাম।
তো সেই ব্যাপারটা গেল, তো ব্রড কোশ্চেন গেল। এবার হচ্ছে আমরা আসছি যে শর্ট কোশ্চেন বা অন্যান্য যে যে টপিক গুলো নিয়ে। তো এখন হচ্ছে দেখো রিভিশনও তো হয়ে গেছে, এখন হচ্ছে তোমার যেগুলো যে যে জায়গায় টপিকে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো নিয়ে আমরা হচ্ছে টপিক গুলো আমরা দেখবো যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় কোন কি খামতি আছে, ঠিক আছে। কারণ ফুল সিলেবাস তো তোমার দেখা হয়ে গেছে অলরেডি, চ্যাপ্টার গুলো তোমার দেখো এক্সামের আগে এরকম একটা সিচুয়েশন দরকার যে আমি টু দা পয়েন্টে যেন সবকিছু আমার যেন খেয়াল থাকে, ঠিক আছে। আচ্ছা, যে টপিক অনুযায়ী আমরা এখানে দেখবো, যদি কোনো টপিকে থাকে যে 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 সিলেবাসে যে যে সাবজেক্ট টপিক গুলো রয়েছে, কোথায় টু দা পয়েন্ট আমার বুঝতে কোথাও প্রবলেম আছে কি, ঠিক আছে। কারণ তোমার এখানে এন্ট্রান্স এক্সামে তোমার খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসবে, খুঁটিয়ে খুঁটিয়ে যেহেতু আসবে তোমার টু দা পয়েন্টে জানা দরকার, ঠিক আছে। রিসেন্টলি তোমার দেখো এই যে কাল না পরশু দিনই ছিল হচ্ছে তোমার কার্ল মার্কসের তোমার যে বিখ্যাত বই রচনা করছে, তো সেই ডেট ছিল, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার। ধরো তোমার এটাও খেয়াল রাখতে হবে যে ধরো আগস্টে তোমার যেখানে এক্সাম হচ্ছে, ঠিক আছে, তো এই মান্থ কোন কোন কারণে ফেমাস আছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য, ঠিক আছে, বা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, এটাও একটু দেখে নিও। আগস্ট ইন হিস্ট্রি, ঠিক আছে, যেহেতু তোমার আগস্ট মাসে এক্সাম হচ্ছে, একটু গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবে যে আগস্ট মাস কিসের জন্য তোমার পলিটিক্যাল সায়েন্স রিলেটেড যে ফেমাস, ঠিক আছে, সেটা একটু দেখে নিলে। মানে দেখো এক্সামের কোশ্চেন যে কোথা থেকে আসবে তো আমরা জানি না, কিন্তু তার জন্য তুমি ওভারঅল তোমার অ্যাটিটিউড এরকম থাকবে যে যেখান থেকে যাই আসুক আমি কিন্তু পারবো, আমি অ্যাটেন্ড করবো, আমার যাতে কোনো প্রবলেম না হয় বা আমি যেন অপারগ না হই, ঠিক আছে, সেগুলো অ্যাটেম্প করতে। তো এই টাইপের তোমার হচ্ছে প্রিপারেশনটা থাকবে। তো এই জিনিসটা তোমার কিন্তু ওখানে বলেনি, কিন্তু তাও আমি বলছি এটা একটু দেখে নিও, ঠিক আছে। যে যেহেতু তোমাদের সেপ্টেম্বর আগস্টে এক্সাম, তো আগস্টে হিস্ট্রিতে, ঠিক আছে, হিস্ট্রিতে মানে বলতে হিস্ট্রি আমি বলছি পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি তো আমাদের একই কানেক্টেড জিনিস। তো তো হিস্টোরিক্যালি কোন কোন জিনিসগুলো ঘটেছে, ঠিক আছে, যেহেতু তোমার আগস্টে এক্সাম হচ্ছে তো তার হিসেবে আসতে পারে। আর এই ফার্স্ট টাইম তোমার কিন্তু এই যে সিইউটির যে এন্ট্রান্সটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে, ঠিক আছে। তো তার জন্য এই টাইপেরও কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে, একটু একটু দেখো, ঠিক আছে। তো এটা তুমি কিন্তু কোনো বইতে পাবে না, এটা একটু গুগলে সার্চ করবে, ঠিক আছে, যে আগস্ট মাস কোন কোন জিনিসের জন্য ইম্পর্টেন্ট বা কি কি পুরো আগস্ট মাসে ঘটেছে, এটা একটু দেখে নিলে বেশ। এই জিনিসটা গেল। আর পেপার গুলো একটু ফলো করো, ঠিক আছে, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে জিনিসগুলো রয়েছে রিসেন্টলি যেগুলো ঘটছে সেগুলো কিন্তু একটু দেখো। ঠিক আছে, যেরকম তুমি দেখবে যে এই যে এখন যে ইলেকশন হলো আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, আমাদের বর্তমান রাষ্ট্রপতি যিনি, ওনার ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি কিন্তু তোমাকে বোধহয় গতদিনই আমি বলেছিলাম, টু দা পয়েন্টে অবশ্যই দেবো, কিচ্ছু কিন্তু ছাড়বে না, ঠিক আছে। কারণ রিসেন্টলি ইলেকশন হলো এবং এত বছর পর 5 বছর হয়েছে, আর সেই টাইমে তোমার এক্সাম পড়ছে, তো এই জন্য এখান থেকে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, আর তাও কিন্তু আমাদের সাবজেক্টের সাথে কিন্তু এটা রিলেটেড। আর্নেশ, বুঝতে পারছো আমি কি বলছি? তো এইভাবে হচ্ছে চুজ করতে হয় জিনিসগুলো, যে কোন জায়গা থেকে আসতে পারে বা আসতে পারে না। এখান থেকে আসবে তা কিন্তু না, কিন্তু আসতে কিন্তু পারে, কারণ রিসেন্টলি যেহেতু এটা ঘটছে, রাষ্ট্রপতি নির্বাচন দেখবে আর প্রধান উপরাষ্ট্রপতি নির্বাচন, তাদের ব্যাকগ্রাউন্ড কোন কোন স্টাইল ফলো করা হয়। হ্যাঁ, তারপর রাষ্ট্রপতি নির্বাচন কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, আমরা কি ডাইরেক্ট কি ভোট দিই, তুমি আমি কি ভোট দিই না, কি করে দিই, কারা ভোট দেয়, এমএলএ এমপিরা দেয়। তো এই যে যে টপিক জিনিসগুলো তোমার বেশি ডেপথে জানার দরকার নেই, কারণ এখানে তোমার 12, 11, 12 প্যাটার্নের দরকার, ঠিক আছে, কারণ 11, 12 স্টাইলে হচ্ছে হবে, তো তার জন্য খুব বেশি ডেপথে না, তুমি এভারেজ তুমি একটু রিলেটেড যে জিনিসগুলো এখন ঘটছে দেশে, এগুলো আমাদের পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, তো এগুলো নিয়ে তুমি একটু নাড়াচাড়া করলে তাহলে কিন্তু তোমার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এখানে এখন রিসেন্টলি এই জিনিসটা করছে। আর এত 5 বছর পরে হচ্ছে, বুঝতেই পারছো তাহলে কতটা একটা ইম্পর্টেন্সটা আসছে। তারপরে আমাদের দেশের প্রথম আহ আহ উপজাতি সম্প্রদায়ের, ঠিক আছে, মানে এসটি সম্প্রদায়ের, এবং হচ্ছে তোমার মহিলা, দ্বিতীয় মহিলা যেটা আমাদের ফার্স্ট সিটিজেন হচ্ছেন, তাই না। আগে কে ছিল? প্রতিভা পাতিল, কবে? 2007 থেকে বোধহয় 12 অব্দি ছিল, হ্যাঁ। 2 থেকে 7 ছিলেন হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। তারপরে 7 থেকে 12 হচ্ছে আহ না না না, 2 থেকে 7, 7 থেকে 12, 7 থেকে 12 ছিল হচ্ছে তোমার প্রতিভা পাতিল, ঠিক আছে। প্রতিভা পাতিলের পরে হচ্ছে তোমার প্রণব মুখার্জি, প্রণব মুখার্জির পরে হচ্ছে তোমার রিসেন্টলি যিনি গেল, তো তারপর হচ্ছে রামনাথ কোবিন্দ, এনার পর হচ্ছে তিনি হন, ঠিক আছে। তো এই যে যে তোমার লেভেল গুলো আসছে, এটা একটু তোমার খেয়াল রাখা দরকার, তাহলে এই টাইমেও তুমি দিতে পারে, ঠিক আছে, যে কোন টাইমে কে কে আমাদের রাষ্ট্রপতি ছিলেন। উপরাষ্ট্রপতিতে তো এখনো হয়ে পারেনি, কিন্তু ওটা কিন্তু হয়ে যাবে রিসেন্টলি কয়েকদিনের মধ্যে, এগুলো কিন্তু তুমি একটু দেখো, ঠিক আছে। আর যেগুলো রিসেন্টলি এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা গেল। আর যে যেগুলো কারেন্ট চলছে, আমি দেখো কারেন্ট জিনিসটা আমি আলোচনা করছি, তো এই জিনিসগুলো তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। এরপর হচ্ছে আর দেখো আর কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন জিনিসগুলো আসছে। আর যেগুলো দেখো এই যে যে ওয়ার নিয়ে যেগুলো চলছে, তোমার রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে, এগুলোর সাথে রিলেটেড যেগুলো আপডেট ব্যাপার সেগুলো তো তুমি দেখলে, এগুলো তো দেখতে হবে, মানে যেগুলো আমাদের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড সেটা একটু দেখো।
আর তারপর ধরো ওই টপিকের সাথে রিলেটেড যেই যে জিনিসগুলো তোমার আমাদের সিলেবাসে আছে ওই সিলেবাসটা একটু একটু তোমার কিন্তু ফলো করা দরকার। ঠিক আছে, মানে যেই জিনিসগুলো ধরো রিসেন্টলি নিউজে চলছে সেই টপিক রিলেটেড জিনিসটা তুমি চ্যাপ্টারে দেখো যে আমার সিলেবাসের চ্যাপ্টার এখন কোথায় আছে, তাহলে সেখান থেকে ওই জিনিসটা একটু তোমার ফলো করা দরকার, তাহলে সেটা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তারপর দেখো এই যে একটা একটু দেখো খুব বেশি জিনিসটা কিন্তু দেখো যে আমাদের বর্তমানে ধরো জাতীয় পার্টির সংখ্যা কয়টা, ঠিক আছে, ন্যাশনাল পার্টির সংখ্যা কয়টা, ন্যাশনাল পার্টি হলে কি কি টার্মস এন্ড কন্ডিশন ফলো করলে তোমার টার্মস ন্যাশনাল পার্টি হতে পারে। ঠিক আছে, যেরকম দেখবে আমাদের মুখ্যমন্ত্রী উনি চাইছেন যে ভবিষ্যতে কিন্তু মানে পিএম ক্যান্ডিডেট যাতে হওয়া যায়, তো সেই দিকে উনি যেতে চাইছেন। তো তাহলে সেই হিসেবে তোমার যেতে পারতে কোশ্চেন আসতে পারে যে আমাদের দেশে এখন জাতীয় পার্টি কয়টা, ন্যাশনাল পার্টি কয়টা আছে, ন্যাশনাল পার্টি গুলো হতে গেলে কি কি করতে হয়। ঠিক আছে, এনজিও কি, এনজিওর ফুল ফর্ম কি, ঠিক আছে, ঠিক আছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই যে বিভিন্ন এনজিও তোমার অপশন দিল, এর মধ্যে কোনটা এনজিও চুজ করো। আর নিয়ে বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক আছে, যেমন অ্যামিটি ইন্টারন্যাশনাল আছে যেরকম, ঠিক আছে, এটা একটা তোমার এনজিওর উদাহরণ। ঠিক আছে, এই এনজিও গুলো কিন্তু বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী সংস্থা হিসেবে কাজ করে, প্রেশার গ্রুপ হিসাবে। ওকে, তারপর ধরো এই যে আমাদের যে নাগরিক ভোটার দিতে হলে তোমার কত বছর বয়স লাগে, ঠিক আছে, 18 ইয়ার, আমরা তো সেই হিসেবে জানি, কিন্তু তো সেই ব্যাপারগুলো তোমার একটু মাথায় রাখা দরকার যে তারপর নাগরিক হতে গেলে কি কি জিনিসগুলো দরকার। ঠিক আছে, আমার কি কি টার্মস এন্ড কন্ডিশন ফলো করতে হয় নাগরিক হতে গেলে, গণতন্ত্র কাকে বলে, একনায়কতন্ত্র কাকে বলে, এই যে যে জিনিসগুলো, রাষ্ট্র কাকে বলে, তো তারপরে রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্টদের যে কি কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে, তো ধরো একটা কোটেশন দিয়ে দিল এটা কে বলেছেন। এই যে যে টাইপগুলো আমি দেখো ওভারঅল মানে সিলেবাস ধরে বলছি, মানে তুমি যাতে জিনিসগুলো তুমি অ্যানালাইজ করতে পারো যে কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপর এই যে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নির্বাচন কমিশন কোন কোন ভাবে কাজ করে। ঠিক আছে, সর্বোচ্চ আদালত কি আমাদের, যেরকম সুপ্রিম কোর্টের তারপরে আমাদের এই যে ধরো সব থেকে পুরনো হাইকোর্ট কোনটা ভারতের বর্ষে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তারপরে এই যে এখন যেটা নির্বাচন কমিশন সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, তো এটা কবে থেকে আসছে, এখন এই যে যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচন, এই যে আমরা পরোক্ষ নির্বাচনে কিন্তু এই যে এখন আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হলেন, এই যে যে জিনিসটা এগুলো কিভাবে আসছে, ওভারঅল এই জিনিসগুলো দেখা দরকার। এটা তোমার 11 এবার আমরা যদি 12-এর দিকে একটু তাকাই, 12-এর সিলেবাসের দিকে তোমার সেই হিসাবে দেখতে হবে যে কোন কোন টপিক গুলো এখানে রয়েছে। যে আমরা আগের দিন দেখো কিন্তু তুমি যেটা বলছি যে ঠান্ডা যুদ্ধ নিয়ে আমরা ডিটেলসে কিন্তু ডিসকাস করছিলাম, ঠান্ডা যুদ্ধ ব্যাকগ্রাউন্ডে কি আসছে এবং কি কিভাবে চলছে। এখন কিন্তু রিসেন্টলি তুমি দেখবে সোনক যে আসছেন, ইউকে নিউ প্রাইম মিনিস্টার হতে পারে, সে বলছে যে চায়না হচ্ছে আমাদের ইউকে এবং ইন্ডিয়ার জন্য সব থেকে বড় থ্রেট। ঠিক আছে, তো এই যে যেটা বলছে, তো ইউকে এর সাথে আমাদের রিলেশন কি, তো এগুলো আন্তর্জাতিক সম্পর্ক যে পার্টটা রয়েছে তার সাথে রিলেটেড আমাদেরকে দেখো যে 12-এর যে সিলেবাস আছে, তাই না, 12-এর সিলেবাসে কিন্তু এই যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ডাইরেক্ট রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক। আনিস বুঝতে পারছো আমি কি বলছি? আমি কিন্তু ওভারঅল ধরে ধরে বলছি যে জিনিসগুলো আমি যাতে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয় যে কোন কোন টাইপের কোশ্চেন জেনারেলি আসতে পারে। ঠিক আছে, ওকে, কারণ দেখো কি জিনিস আসবে আমরা কেউ জানি না, কিন্তু অ্যাপ্রোচটা এরকম হবে। ঠিক আছে, যে তুমি যখনই এখানে প্রিপারেশনটা নিচ্ছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমার কিন্তু অ্যানালাইজ করা দরকার যে এই জায়গা থেকে আমি ওভারঅল পুরো যে সিলেবাসটা আছে তার উপর ভিত্তি করে হচ্ছে আমি জিনিসটা কিন্তু খেয়াল করবো, যাতে আমি যে কোনো টাইপের আমার কোশ্চেন আসুক আমার যাতে মিস না যায়। ঠিক আছে, এই জিনিসটা তোমার দরকার ওভারঅল, কিন্তু তোমার ফলো করা দরকার। তারপর পররাষ্ট্রনীতি আমরা যখন দেখছি যে এরকম লুকিস্ট পলিসি কি, অ্যাক্টিস্ট পলিসি কি। লুকিস্ট পলিসি মানে হচ্ছে পূবে তাকাও নীতি, ঠিক আছে, আগে যেটা আমাদের ছিল, তো তারপরে কিন্তু 2014 সালের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টিস্ট পলিসি নিচ্ছে। ঠিক আছে, তো অ্যাক্টিস্ট পলিসি মানে হচ্ছে তোমার ইস্টের যে আমাদের যে দেশগুলো আছে তাদের সাথে, যেরকম দেখো ইন্দোনেশিয়া আছে না, ইন্দোনেশিয়া আছে, তারপরে অন্যান্য যে সকল তোমার আসিয়ান যে দেশগুলো, সোজা কথায় আসিয়ানের দেশগুলোর সাথে আমাদের কানেকশন ভালো করা, দ্রুত যাতে ব্যবসা বাণিজ্যের কানেকশন ভালো হয়, এবং তার সাথে আমাদের যে উত্তর পূর্ব ভারতের যে 7 বোনের রাজ্য আছে তাদের সাথে ভালো যাতে স্ট্রং রিলেশন হয়। তো এই জন্য, এবং এই উত্তর পূর্ব দেশগুলো রাজ্যগুলো হচ্ছে, উত্তর পূর্ব ভারতের দেশগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট একটা গেটওয়ে হিসেবে কাজ করবে আসিয়ানের দেশে। তো এই জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য কি কি স্টেপ নিয়েছে রিসেন্টলি কয়েক বছরেতে, এই জিনিসগুলো একটু তোমরা কিন্তু দেখলে পেয়ে যাবে। ঠিক আছে, একটু গুগল করলে এই জিনিসটা কিন্তু পেয়ে যাবে, আসিয়ানের ফুল ফর্ম কি। ওকে, এই যে যে জিনিসটা, কারণ যে অপশন গুলো কিন্তু একদম গায়ে গায়ে থাকবে, ইউনেস্কোর ফুল ফর্ম কি। ঠিক আছে, বুঝতে পারছো আর্নেস্ট? এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, কিন্তু তাও কিন্তু ইউনেস্কো ইউনেস্কো আমরা ছোটবেলা থেকে নাম শুনেছি, কিন্তু ইউনেস্কোর ফুল ফর্মটা কি, ইউনেস্কো সদর দপ্তর কোথায়, ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, সবাই জানে জাতিসংঘ, সবসময় জাতিসংঘ নিয়ে কোশ্চেন আসে,
কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে যে ইউনেস্কো সদর দপ্তর কোথায়। ওকে, তো ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো এইগুলো কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। তারপর দেখো আমাদের প্রধান প্রধান এই যে রাজনৈতিক তথ্য যেগুলো আছে, তো সেই তথ্যগুলো কোন কোন ভাবে স্টার্ট হচ্ছে, কবে থেকে আসছে, কোন কোন জায়গা থেকে কি কি টার্মস এন্ড কন্ডিশন আমরা ফলো করি, কোন কোন জায়গা থেকে আমরা ইন্সপায়ার হয়েছি। গান্ধীর অহিংসা নীতি আছে, গান্ধীর সত্যাগ্রহ নীতি কি, কার্ল মার্কসের যে থিওরি, কার্ল মার্কস সে লেখা বইয়ের নাম কি, কার্ল মার্কসের এঙ্গেলস কি বই লিখেছে, ঠিক আছে, কোন টাইমে, এই যে জিনিসগুলো। নেক্সট হচ্ছে তোমার এই যে আইনসভা সম্পর্কে সরকারের বিভিন্ন যেগুলো রূপ রয়েছে, আইনসভা কি, দ্বিকক্ষবিষ্ট আইনসভা আমাদের, ঠিক আছে, তো সেগুলো উপরে কক্ষে কি রাজ্যসভা, আর নিম্ন কক্ষের নাম কি, লোকসভা। ঠিক আছে, এর কটা সদস্য সংখ্যা কত, রাজ্যসভা হচ্ছে 250টা, আর এটা হচ্ছে তোমার 552টা। এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, কিন্তু দেখো 552, 551, 550 আর 553 এরকম থাকলো। তো তুমি যদি এরকম দেখো, তোমাকে এরকম মানে এই টাইপের কোশ্চেন দিতে পারে যে তোমাকে, তুমি যদি গুলিয়ে ফেলো ওই জায়গাটা, তো তাহলে অ্যান্সার কত হবে, 552 হবে। তোমার অপশন এরকম থাকবে 510, না 550, 51, 52, 53। ঠিক আছে, তোমাকে এরকম যাতে তুমি ওই জায়গাতে তুমি টেনশনে পড়ে যাও, তো এই জন্য তোমার কিন্তু টু দা পয়েন্ট একদম খেয়াল থাকতে হবে যে হ্যাঁ আমার লোকসভার আলটিমেট সদস্য সংখ্যা 552 জন, ওটা ক্লিক করতে হবে। ঠিক আছে, আর এখানে কত, 250 জন। ঠিক আছে, উচ্চ কক্ষ কোনটা, রাজ্যসভা, নিম্ন কক্ষ কোনটা, লোকসভা। ঠিক আছে, এমএলএ এর ফুল ফর্ম কি, ঠিক আছে, এমপির ফুল ফর্ম কি, এই যে যে জিনিসগুলো আলট্রা বেসিক জিনিস, কিন্তু ওই প্রেশার এর টাইমে তুমি কোন কোন ভাবে ওই জিনিসগুলো খেয়াল রাখছো, এটা হচ্ছে আলটিমেটলি ডিপেন্ড করবে। ঠিক আছে, মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, মিনিস্টার অফ পার্লামেন্ট, এই হচ্ছে এগুলো ফুল ফর্ম। মানে ক্লিয়ার, বুঝতে পারছো? ধরো বুঝতে না পারলে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে, যে স্যার এটা আমি একটু বুঝতে পারছি না, এটা আপনি কি বলছেন। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো আমি যেগুলো বলছি? আমি কিন্তু ওভারঅল ফুল সিলেবাস ধরে বলছি, যাতে তোমার জিনিসগুলো অ্যানালাইজ করতে সুবিধা, কারণ এই টাইপের জিনিসগুলো নিয়ে কিন্তু নাড়াচাড়া করা হবে। কারণ যেহেতু এটা তোমার 11-12 প্যাটার্নের এক্সাম হবে, তো তার জন্য খুব বেশি হাইফাই লেভেলে দেবে না। এটা তো ইউপিএসসি এক্সাম না, তো তাহলে আমি সেই স্টাইলে বলতাম ইউপিএসসি এক্সাম হলে, কিন্তু একটা একদম বেসিক জিনিস, তো সেই হিসাবে তোমার করতে হবে। কিন্তু মাথা ঘাবড়ালে চলবে না, মাথা ঠান্ডা করে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ তুমি এখন যতবার রিভিশন দেবে, যত ডাটা মনে রাখার চেষ্টা করবে, মনে রাখতে পারবে, সেটা তোমার জন্য ততটা হেল্পফুল হবে এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, এক্সামের ব্যাপারে সেই জিনিসটা ততটা হেল্পফুল হবে, নাহলে কিন্তু প্রবলেম। ওকে, নেক্সট আসছে কি, দেখো এই যে ভারতের বিচার ব্যবস্থা, আচ্ছা শাসন ব্যবস্থা, এবার দেখি আমরা শাসন ব্যবস্থা যে রাষ্ট্রপতি জরুরি ব্যবস্থা কিরকম, জরুরি ব্যবস্থা কোথায় আছে দেখো, জরুরি ব্যবস্থা আইনগুলো কি, 352, 356, 360, এটা হচ্ছে তোমার জরুরি ব্যবস্থা, সাধারণ জরুরি ব্যবস্থা। ঠিক আছে, অচল অবস্থা জনিত জরুরি ব্যবস্থা, তারপরে কি আর্থিক জরুরি অবস্থা, এই 3 টাইপের তোমার জরুরি অবস্থা আছে। এগুলো কোন কোন টাইমে হয়েছিল, কার আন্ডারে হয়েছিল। তো দেখো এটা কেন তোমার মনে হতে পারে, তো এখন দেখো রিসেন্টলি কিন্তু একটা মুভি আসছে, ঠিক আছে, কঙ্গনা রানাউতে, তাই না? তো কি মুভি জানো, এমার্জেন্সি নিয়ে। তো মুভি নিয়ে তোমার কোশ্চেন আসবে না, কিন্তু এই জিনিসটা টপিকে রয়েছে, মানে নিউজে এটা দেখা যাচ্ছে যে এটা নিয়ে কিন্তু নাড়াচাড়া হচ্ছে এমার্জেন্সি নিয়ে। তাহলে এমার্জেন্সিটা কোন কোন টাইমে এসেছিল, কোন ইয়ার এসেছিল, আমার কোশ্চেন বুঝতে পারছো অনিশ? তো এই টাইপের আসবে। এমার্জেন্সি সিনেমার নায়িকাকে এটা জীবনে কোশ্চেন আসবে না, কিন্তু আসবে হচ্ছে কি, যেহেতু এমার্জেন্সি এটা কোন টাইমে এসছে, মানে সালটা, ইয়ারটা কত, 1972, 73, 74, 75। ঠিক আছে, তোমার ক্লিক করতে হবে 75-এ। তো এইভাবে, বুঝতে পেরেছো অনিশ? কারণ যেহেতু এটা নিউজে চলছে, কারেন্ট নিউজে, এইভাবে হচ্ছে তোমার কিন্তু খেলা করা। তারপর নিউজে না চলে তো এটা তো বেসিক জিনিস, কারণ যেহেতু আমরা কিন্তু অলরেডি 12 সিলেবাসে পড়েছি যে এমার্জেন্সি সম্পর্কে, তাই না? এমার্জেন্সি কোন কোন টাইমে এসেছিল, যে কোন টাইপের 3টা অভিপ্রায় যে এমার্জেন্সি আছে সেগুলো কি কি। যেরকম আমাদের দেশে কিন্তু আর্থিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত কিন্তু কখনো চালু হয়নি। অন্যান্য সাধারণ জরুরি অবস্থা, অচল অবস্থা জনিত জরুরি অবস্থা, এগুলো কিন্তু অলরেডি হয়েছে আমাদের দেশে। ঠিক আছে, ক্লিয়ার? মানে শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো আমি কি বলছি? তো এই যে যে জিনিসগুলো কিন্তু তোমার সেই হিসাবে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, তোমার কানেকশনটা একটু প্রবলেম হচ্ছে, একটু দেখো তো, মানে মাঝে মাঝে সরে যাচ্ছে, একটু কানেকশনটা একটু দেখে নাও। ওকে ওকে ওকে, ঠিক আছে।
প্রবলেম হলে কিন্তু আমাকে বলবে, কারণ আমি ওভারঅল জিনিসগুলো নিয়ে যেহেতু বলছি, যেহেতু এই যে কারেন্ট নিউজ এগুলো চলছে, তো তার জন্য এগুলো তোমার কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। যেগুলো বলছি না হয় তুমি লিখে রাখো, তারপর তুমি গুগল করে বা একটু দেখে নিলে, বা বইতে এগুলো সবই পেয়ে যাবে। আমি বইয়ের বাইরে কিছু আমি বলছি না, যেগুলো কারেন্ট নিউজে চলছে তার সাথে রিলেট করে এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখা দরকার, এবং অবশ্যই কিন্তু সেই জিনিসগুলো তোমার সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। কারণ এগুলো দেখো বানানোর সিন না। এমার্জেন্সি কবে হয়েছিল হয় তুমি জানো নয় জানো না, এখানে বানানোর কোনো সিন নেই। ঠিক জানলে 2 পাবে, না হলে মাইনাস খাবে। একদম ক্লিয়ার জিনিস, যেগুলো নিয়ে আমরা অলরেডি ডিটেলসে ডিসকাস করেছি আগে, যে মাইনাস দেওয়ার জন্য তারা কিন্তু রেডি। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার। আচ্ছা 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 আচ্ছা, কানেকশন ভালো আছে, তাহলে তো ভালো হলেই ভালো। ঠিক আছে, ভালো থাকলেই ভালো, কারণ দেখো মাঝে মাঝে এইসব প্রবলেম করে, এটা হচ্ছে সমস্যা। ওকে, এরপরে দেখো যে জিনিসগুলো রয়েছে, জিরো জিরো অবস্থা, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি আগে। ওকে, আচ্ছা, লোকসভা কি রাজ্যসভা কি, ওই যে যেটা উচ্চ কক্ষ কোনটা নিম্ন কক্ষ কোনটা, এগুলো তো আমরা বললাম। ঠিক আছে, আমাদের দেশে দেখো সেন্টারে এমনি পাওয়ার বেশি। ঠিক আছে, রাজ্য কটা টোটাল রাজ্য রয়েছে, এগুলো বেশি জিনিস। লাস্ট রাজ্য কবে হয়েছে, ঠিক আছে, যেটা 2014 সালে, তাই না? 2014 সালে লাস্ট রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তার আগে ওটা হায়দ্রাবাদ, মানে ওটা এমনি আলাদা ছিল, তারপর আলাদা হয়ে গেছে তেলেঙ্গানা আর কি। ঠিক আছে, তারপরে এরপরে দেখো যে বিচার ব্যবস্থার দিকে আমরা যাই, যদি হাইয়েস্ট কোর্ট আমাদের কোনটা, সুপ্রিম কোর্ট, তো টোটাল আমাদের দেশে হাইকোর্ট কটা আছে? ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্ট কবে স্থাপিত হয়েছে? ঠিক আছে, যেহেতু আমাদের এটা সবথেকে পুরোনো হাইকোর্ট, ওই যে আপনার যেটা আমি বলেছিলাম যে আন্দামান নিকোবর কিন্তু ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপরে দেখো যে বিভিন্ন টাইপের যে ক্রেতা সুরক্ষা আদালত কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু তুমি দেখলে। তারপরে জেলা ক্রেতা সুরক্ষা আদালত, তারপর ভারতের বিচার ব্যবস্থা কি স্বাধীনভাবে কাজ করে কিনা, তো সেই জিনিসগুলো কি, ভারতের বিচার ব্যবস্থা কোন কোন স্টাইলে গঠিত, এবং কিভাবে সিস্টেমেটিক্যালি কোন কোন আদালতের নিচে কোন কোন আদালত গুলো আসছে, এগুলো একটু কিন্তু তোমার দেখা দরকার। নেক্সট হচ্ছে তোমার যে পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। 73rd আর 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এই হিসাবে ডাইরেক্ট বলা রয়েছে। ঠিক আছে, মানে 73তম 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো সেগুলো কি কি আছে, পঞ্চায়েতি রাজ কি, এই জিনিসগুলো দেখা, এবং পঞ্চায়েতে রাজ সিস্টেমে কোন কোন ডিভিশনের পর কোন কোন ডিভিশন গুলো আসছে, এগুলো কিন্তু দেখতে হবে। পৌরসভা কি কিভাবে কাজ করে, পৌরসভা কার্যাবলী কি। ঠিক আছে, আমাদের এখানকার সব থেকে পুরোনো পৌরসভা কিন্তু ওই দেখো, যেটা আমরা বলছিলাম মাদ্রাস মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, বহু পুরোনো কিন্তু। তো সেই জিনিসটা রয়েছে যে কোন কোন ধরো তোমার ভারতের সব থেকে পুরোনো মিউনিসিপ্যালিটি কোনটা, 4টে তোমার কিন্তু অপশন দিয়ে দিল। তো সেই সময় তোমার কিন্তু টু দা পয়েন্টে ডাইরেক্ট 4টের মধ্যে সেই হিসাবে তোমার চুজ করতে হবে। ঠিক আছে, যে কোনটা সব থেকে পুরোনো আমাদের দেশে পৌরসভা, মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো এগুলো কিন্তু ডাইরেক্ট আমি বই থেকে বলছি, আমি কিন্তু বাইরে থেকে কিছু বলছি না। তুমি কিন্তু এটা বইয়ের মধ্যে সবই পেয়ে যাবে, তো এগুলো কিন্তু রিডিং দেওয়া দরকার, এবং ডাটাগুলো তোমার মাথায় রাখা দরকার, নাহলে কিন্তু তুমি কিন্তু খেয়াল রাখতে পারবে না। আর দেখো, এটা আর্নিশ আমি বারবার বলছি, এগুলো বানানোর জিনিস না যে হয় তুমি বানিয়ে লিখবে, এরকম কিন্তু না। হয় তুমি জানো না জানো, জানলে দেখো তুমি কত নম্বর এগিয়ে যাচ্ছ। আর যদি তুমি মাইনাস খাও এক একটা কোশ্চেনে, এবং 3-4টে কোশ্চেনে মাইনাস খেলে তোমার কোথায় চলে যাবে, তাই না? যেহেতু কম্পিটিশন এত হিউজ লেভেলের রয়েছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, যে এই যেভাবে আমি এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করবো, এবং এইভাবে আমি এগুলো কিন্তু অ্যাটেম্প করবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে তোমার পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষমতা কার্যাবলী রয়েছে। তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সম্পর্কে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা একটু তুমি দেখো, তাহলে সেই হিসাবে তোমার জন্য কিন্তু সেটা হেল্পফুল হবে। ওকে, এরপর যে সম্মিলিত জাতিপুঞ্জ, আমরা যেটা দেখলাম, সম্মিলিত জাতিপুঞ্জের যে ব্যাকগ্রাউন্ড, সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে তৈরি হচ্ছে, কতগুলো সদস্য দেশ রয়েছে, রিসেন্টলি কোন দেশ অংশযুক্ত হলো। ঠিক আছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কি করে কাজ করে, তাদের পার্মানেন্ট যে দেশগুলো আছে তো সেগুলো কারা, এইভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয় কোনটা এবং তারা কিভাবে কাজ করে। এরপর সমৃদ্ধ জাতিপুঞ্জ শান্তি প্রক্রিয়া রক্ষার জন্য কোন কোন ভাবে হিসাবে কাজ করছে, সমৃদ্ধ জাতিপুঞ্জের ভূমিকা কি। ঠিক আছে, তারপর এই যে সাধারণ সভা ক্ষমতা কার্যাবলী নিরাপত্তা পরিষদ, এটা অর্থনৈতিক সামাজিক পরিষদ, এগুলো কি কি করে কাজ করে, এই যে তাদের টার্মস এন্ড কন্ডিশন। তারপর ভারতের পররাষ্ট্রনীতি, যেগুলো আছে, যেগুলো আমরা ফলো করছি। ঠিক আছে, আমাদের কিন্তু এখন ধরো কোশ্চেন তোমার দিতে পারলো যে সবসময় এখন নিউজে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী সবসময় রয়েছে নিউজে, তো ডক্টর এস জয়শঙ্কর। ঠিক আছে, এটা কিন্তু তোমার নাম মাথায় রাখা দরকার, যেহেতু তুমি অল ইন্ডিয়া টাইপের এক্সাম দিচ্ছ। উনি কিন্তু সবসময় এখন মিডিয়াতে আসছে, এবং উনি আসার পর যে স্টেপ গুলো নেওয়া হচ্ছে, যে আজ পর্যন্ত কোনো ফরেন মিনিস্টার এত ডাইরেক্টলি ওয়েস্টার্ন মিডিয়াকে একদম মানে
সেভাবে ক্রিটিসাইজ কিন্তু কেউই করেনি, মানে চুপচাপ আমরা আগে কি প্রভু প্রভু এরকম করতাম যে আমরা তৃতীয় বিশ্বের দেশ, আপনারা হচ্ছে গণ্যমান্য মানুষ, আপনারা যা বলবেন তাই, এইভাবে হচ্ছে আমাদের অ্যাটিটিউড এরকম ছিল, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আমরা স্ট্রংলি কিন্তু এগোচ্ছি, এবং সেটা কিন্তু আমাদের রিসেন্ট ফরেন মিনিস্টার যে তাদের সম্পর্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাকে আগেও বলেছিলাম, ওনার যে বিভিন্ন স্পিচ গুলো আছে ওগুলো কিন্তু দেখতে, তাহলে তুমি অনেকগুলো জিনিস টু দা পয়েন্টে বুঝতে পারবে। উনি নিজে যেহেতু আইএফএস অফিসার ছিল, এবং তারপরে উনি ভাস্ট ওনার নলেজ রয়েছে তোমার এই হিসাবে, কারণ দেখুন উনি এক্সপিরিয়েন্স হয়েছে এত হিউজ, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো রয়েছে যেগুলো ওনার প্রত্যেকটা স্পিচে তুমি কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো সেগুলো তোমার আইআর রিলেটেড মানে আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড যে কোশ্চেন গুলো যাই আসবে সেগুলো করতে তোমার সুবিধা হবে। যেহেতু এখন আর খুব বেশি টাইম নেই তুমি এক্সামে দেখো, কিন্তু তাও মোটামুটি আমি কিন্তু তোমার অনেকদিন আগে বলেছিলাম, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার, ঠিক আছে। কোন কোন মিনিস্ট্রিতে কারা কারা আছে এবং সেই সব কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে রোড ট্রান্সপোর্ট যেরকম রয়েছে নীতিন গডকরি, উনি কিন্তু টাইমে এখন খুবই দ্রুত কাজ চলছে আমাদের দেশে, তো সেই ব্যাপারটা তুমি কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। ওকে, এরপর তোমার আন্তর্জাতিক সম্পর্ক যেটা বলছে যে সার্বভৌমিকতার ধারণা কি, সার্বভৌমিকতা কোথা থেকে এসছে, এবং এর যে টার্মস এন্ড কন্ডিশন গুলো কি কি রয়েছে, এখানে তোমার বিশ্বায়নের প্রভাব কি আছে, বিশ্বায়ন মানে কি গ্লোবালাইজেশন, তো গ্লোবালাইজেশন কোন কোন জিনিসগুলো ঘটছে, তো গ্লোবালাইজেশন আর আমেরিকানাইজেশনের মধ্যে পার্থক্য কি দেখো। গ্লোবালাইজেশন মানে কি, মানে হচ্ছে বিশ্বায়ন, মানে কি বিশ্বায়ন মানে হচ্ছে যখন যখন কোনো একটা প্রোডাক্ট আর সার্ভিস বাধাহীন ভাবে ডাইরেক্ট অন্য কোনো দেশে যেতে পারে এবং সেখানে কাজ করতে পারে দ্রুত, ঠিক আছে, কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়া, এবং তার ফলে কিন্তু ধরো বিনিয়োগও করা হচ্ছে, এর ফলে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও আসছে, এর ফলে কিন্তু সবাই দেশগুলোই কিন্তু তাতে অন্যতম মানে হেল্প হচ্ছে বিভিন্ন দেশে। তো এইখানে দেখো যে জিনিসটা আসছে বিশ্বায়নের প্রভাবে, এটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি, যেটা এই যে দেখো বিশ্বায়নের জন্য কিন্তু আমরা এখন আমাদের দেশে যে রোলস রয়েস গাড়ি চালাতে পারছি, ঠিক আছে। ওপেন ইকোনমি আমাদের রয়েছে, তো তার জন্য কিন্তু এটাও ইম্পর্টেন্ট। তোমার দেখো যে 1991 থেকে এই যে 2021 বা 22 হচ্ছে তোমার 30 ইয়ার্স হচ্ছে আমাদের কি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, ঠিক আছে। এই এলপিজি মডেল যেটা মনমোহন সিং যখন ফিনান্স মিনিস্টার ছিল উনি কিন্তু নিয়েছিলেন। তো এই এলপিজি মডেলে কি কি আমাদের চেঞ্জ এসছে, যেহেতু 30 বছরের বেশি এবার পূর্তি হচ্ছে 91, আর হচ্ছে তোমার এই যে 2021 মানে 21 শেষ হলো, আর তাহলে 22, তার জন্য তুমি একটু দেখতে পারো এই জিনিসটা। এরপরে তোমার লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি মডেল, ওকে। তো এরপর তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কি স্টেপ নিল, তো সেই জিনিসগুলো তুমি দেখতে পারো। আচ্ছা, এবার ধরো জিএসটি নিয়ে রিসেন্টলি কিন্তু নিউজে চলছে, তো জিএসটি কি, জিএসটি কবে থেকে চালু হয়েছে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তুমি দেখবে প্রত্যেকটা প্রোডাক্ট, ধরো তুমি কোথাও কোনো সুপার মার্কেটে বা কোথাও তুমি গেলে তুমি দেখবে যখনই কোনো একটা প্রোডাক্ট কিছু নিচে কিন্তু সিজিএসটি আর এসজিএসটি লেখা থাকবে, মানে কি সেন্ট্রাল জিএসটি আর হচ্ছে তোমার স্টেট জিএসটি, কিন্তু আলাদা আলাদা করে কাটা হয়, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু সেখানে তারপর গভর্নমেন্টের ইনকাম হয়। তো এই জিএসটি কবে থেকে চালু হলো, ঠিক আছে। তো 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা চালু হচ্ছে, মানে 102তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই যে যে জিনিসগুলো তুমি কিন্তু একটু অ্যানালাইজ করা দরকার, মানে এগুলো কিন্তু সব নিউজে চলছে, আমি কিন্তু কিছু বানিয়ে বলছি। তুমি রিসেন্টলি যদি নিউজগুলো ফলো করো, যেগুলো আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম, যে একটু ফলো করলে তুমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আজকে আছে, আর কি আছে, ওকে। আচ্ছা, এরপর তোমার দেখো যে যে জিনিসগুলো তোমার আন্তর্জাতিক সম্পর্ক বিকাশ কি করে করছে, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কোন কোন জিনিসগুলো আসছে, ক্ষমতা কি, ঠিক আছে, ক্ষমতা এবং জাতীয় স্বার্থ কি। জাতীয় স্বার্থ হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে সবার আগে, তো তার জন্য সেই হিসাবে দ্রুত আমাদের দেখো এই যে চারিদিকে বর্ডারে কেন এত সৈনিকরা রয়েছে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, যাতে ভবিষ্যৎ কোনো ডাইরেক্ট আক্রমণ করতে না পারে। তো সেই ব্যাপারটা রিসেন্টলি তুমি দেখে থাকবে, কালকে কিন্তু টাটা আর্মড ভেহিকল কিন্তু তৈরি করেছে, এবং সেগুলো কিন্তু অলরেডি ইন্ডিয়ান যে সেনাবাহিনীর কাছে কিন্তু ডাইরেক্ট সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর্মড ভেহিকল মানে যে কোনো ট্রেন এসে চলতে পারবে, ধরো ট্রেন মানে যে কোনো আবহাওয়া এসে চলতে পারবে ডাইরেক্ট, যেরকম, যাতে কোনো প্রবলেম হবে, এবং সেগুলো খুবই পাওয়ারফুল, মানে বেসিক্যালি যুদ্ধে ইউজ করা যে সকল গাড়ি, তো সাজোয়া গাড়ি, সেই হিসাবে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এগুলো, এবং সেটা কোন কোম্পানি করছে, টাটা কোম্পানি করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো টু দা পয়েন্ট, একটু টাফ কোয়েশ্চেন, কিন্তু তারপরেও তুমি যদি তাও একটু খেয়াল রাখলে তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এই যে যে ব্যাপারগুলো এগুলো কিন্তু তোমার ফলো করা দরকার। আচ্ছা, এরপরে কি আসে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এদের উপযোগিতা কি। তো আন্তর্জাতিক সম্পর্ক মানে পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের যে যে সম্পর্ক চলছে, এবং তার ফলে আলটিমেটলি আমরা আহ কিভাবে সেই জিনিসগুলো কিন্তু তার এগেনস্ট স্টেপ নিতে পারছি, তো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। যেরকম দেখো যে তুমি যে রাশিয়ার উপর এত স্যাংশন দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু তারপরে উল্টে স্ট্রং হয়ে গেছে তাদের ইকোনমি। তো সেখানে রাশিয়া কোন কোন স্টেপ ফলো করেছে, তো তারপরে দেখো যে সুইফট সিস্টেম থেকে তাদের বার করে দেওয়া হয়েছে,
তারপর এখানে এরাও চাইছে যে রাশিয়াও চাইছে ইন্ডিয়া চায়নার সাথে মিলে আমরা এরা একটা আলাদা মানে সুইফট সিস্টেম মতো আলাদা কিন্তু কারেন্সি সিস্টেম তৈরি করে যাতে ডলারকে সম্পূর্ণভাবে বাইপাস করা যায়, মানে ডলারের যে হেজিমনি আছে তো সেটা কমানো যায়। তো এমনি এইটুকু করার ফলে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে, তো সেই হিসেবে আমাদের কিন্তু ভেবেচিন্তে তার জন্য স্টেপ নেওয়া দরকার। ঠিক আছে, যদি জটটা আমাদের ভেবেচিন্তে নিতে হবে যেটা আমাদের সভারেন্টি ইন্টিগ্রিটির জন্য আহ, কোনো কোশ্চেন না আসে, এরকম ভাবে এই জিনিসগুলো তোমার অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার ওভারঅল কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো আর্নেশ, বলো। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখা দরকার, যে জিনিসগুলো রিসেন্টলি তোমার ঘটছে, যেটা যেহেতু সাবজেক্টের সাথে রিলেটেড, তোমার পলিটিক্যাল সায়েন্সের সাথে আমাদের যে সিলেবাস রয়েছে তো তার সাথে কিন্তু তোমার ডাইরেক্ট কিন্তু কানেক্ট করে এই জিনিসগুলো কিন্তু তোমার অ্যানালাইজ করা দরকার, যে কোন কোন জিনিসগুলো তোমার এখানে সাবজেক্টের সাথে রিলেটেড হচ্ছে এবং কোন কোন জিনিসগুলো তোমার ফলো করা দরকার। এবং যে যেভাবে তোমার রিসেন্টলি যেগুলো চেঞ্জ আসছে, তোমার এই যে দেখো, যে আমি যেটা বললাম যে রিসেন্টলি ইউকে বলেছে যে তাদের সিকিউরিটি কনসার্ন সব থেকে বেশি চায়নার জন্য। ঠিক আছে, চায়নার এগেন্সে তারা স্টেপ নেবে, তো তার জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট তারা কিন্তু স্যাংশনও জারি করবে চায়নার উপর, যেটা আশা করা হচ্ছে। তো দেখা যাক আস্তে আস্তে কি হয়। শোনো, যে তোমার কি এর মধ্যে চলেছে, মানে মোটামুটি আশা করা হচ্ছে যে হতে পারে। ঠিক আছে, তো ইউকে যে সিস্টেম ওই সিস্টেম কিন্তু আমাদের দেশে কপি পেস্ট করা, যেহেতু মানে ওখানে যে গভর্নমেন্টের সিস্টেম, কারণ যেহেতু আমাদের এখানে কলোনি ছিল আর এত বছর ধরে, আর তারপরে ওইখান থেকে যারা আমাদের ওয়েস্টার্ন এডুকেশন এডুকেটেড তারা ওখানে দেখে ভাবছে আরে বাপ রে, এরকম এদের জিনিস যদি আমরা কপি করি তো তাহলে আমরা এরকম শক্তিশালী এবং উন্নত দেশ হয়ে যাবো। তার জন্য সেম সিস্টেম আমরা আমাদের দেশে কপি পেস্ট করেছি। তো সেইভাবে কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা এসেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স এখানে রয়েছে, যে জিনিসটা তোমার ওভারঅল কিন্তু খেয়াল রাখা দরকার, যে এই এই টপিক গুলো বা এই বিষয়গুলো তোমার জন্য কিন্তু এক্সাম ওরিয়েন্টেড তোমার কিন্তু রিভিশনের দরকার হতে পারে। ওকে, এই ব্যাপারটা গেল। তো এরপরে এই আন্তর্জাতিক সম্পর্ক পাঠের প্রয়োগিতা কি, হ্যাঁ, জাতীয় স্বার্থের ভূমিকা কি কি রয়েছে, তারপর জাতীয় স্বার্থ কাকে বলে। জাতীয় স্বার্থ মানে হচ্ছে তোমার দেখো যে ন্যাশনাল ইন্টারেস্ট। ঠিক আছে, ন্যাশনাল ইন্টারেস্ট যেখানে যা কিছু হয়ে যাক, সব থেকে আগে মাথায় রাখতে হচ্ছে তোমার ন্যাশনাল ইন্টারেস্ট কোন কোন ভাবে তোমার পূর্ণ হবে না। ঠিক আছে, তো সেই জিনিসটা ন্যাশনাল ইন্টারেস্ট আগে সবার আগে মাথায় রেখে তোমার সেই হিসাবে কিন্তু স্টেপ নেওয়া দরকার, যেরকম আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সেই হিসাবে স্টেপ নিয়েও থাকে সেইভাবে। ঠিক আছে, যাতে জাতীয় স্বার্থ কোনোভাবে অক্ষুণ্ণ না হয়, আলটিমেটলি বিভিন্ন টাইপের আমরা স্টেপ নিয়ে থাকি। আর তারপর দেখো আমাদের হিউজ পপুলেশন, তো সেই হিসাবে লোকের বাবা মা হয় না। তারপর দেখো যেটা বলা হচ্ছে যে আমাদের রিসেন্টলি যে যারা প্রত্যেক বছর তোমার পাস আউট করছে বিভিন্ন কমপ্লিট মানে কলেজ থেকে, তো তাদের মধ্যে 70 to 80% তোমার এলিজিবল না। কিসের জন্য? তোমার ওয়ার্ক ফোর্সে, কারণ তাদের সেই হিসাবে ধরনের কোনো ধরনের কারিগরি শিক্ষা তাদের নেই। ঠিক আছে, ধরো ধরো কোনো কোম্পানিতে সে কাজ করবে, তো সেগুলো কারিগরি শিক্ষাই তারা নেই, খালি গাদা গাদা নাম্বার আছে আর সার্টিফিকেট আছে। তো এটা তার জন্য কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি, তো যেখানে কিন্তু আরো চেঞ্জ নেওয়া দরকার। ঠিক আছে, তো এই যে যে ব্যাপারগুলো এটা কিন্তু তোমার আস্তে আস্তে দেখতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু ফলো করলে তোমার হেল্পফুল হবে আর কি। ঠিক আছে, ওকে, এরপরে আর কি গেল, হ্যাঁ, ঠান্ডা যুদ্ধ তো আমরা বললাম দ্বিমেরুকন্দিকতা, মানে দ্বিমেরুকন্দি মানে সেই সময় ঠান্ডা যুদ্ধের সময় সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল। ঠিক আছে, এখন এক হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, আর হচ্ছে তোমার সোভিয়েত ইউনিয়ন, এই দুই ভাগে কিন্তু ডিভিশন ছিল। তো সেইভাবে কিন্তু পরপর আস্তে আস্তে কাজগুলো এগিয়েছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে তোমার দেখো সার্কের গঠন। তো সার্ক, ভারত এবং সার্ক কিভাবে কাজ করছে, তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর
রিজিওনাল কোঅপারেশন, তো সার্ক কবে থেকে স্টার্ট হচ্ছে? ঠিক আছে, সার্ক স্টার্ট হচ্ছে দেখো 1985 এর দিকে, 1985 সালের দিকে হচ্ছে। ঠিক আছে, সেটা কোথায়? সার্কের সদর দপ্তর, সদর দপ্তর হচ্ছে তোমার ঢাকাতে, এবং তাদের সদস্য দেশগুলো কোন কোন আছে। তো সার্কের এখন অবস্থান কি? ঠিক আছে, এটা সার্ককে আমরা এখন ফলো করছি না কেন? বা সেখানে বিবিএন কি করে কাজ করছে? বিবিএন বিবিএনআই তো এই যে ইনিশিয়েটিভটা যেটা রয়েছে তোমার, পাকিস্তানকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ, ভারত, ঠিক আছে, মায়ানমার, শ্রীলঙ্কা, তারপর তোমার মালদ্বীপ, এই সমস্ত দেশগুলো মিলে যে আমরা যে গ্রুপ গঠন করেছি, এবং সেই হিসাবে আমরা দ্রুত কাজ করছি আফগানিস্তান সহ, মানে পাকিস্তানকে বাইপাস করে। তো সেই ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের সিকিউরিটির জন্য কিন্তু একটা হেল্পফুল জিনিস রয়েছে। তো এই জিনিসগুলো তোমার মাথা মানে মোটামুটি কিন্তু তোমার খেয়াল রাখা খুবই দরকার, যে জিনিসগুলো কোভাবে আসছে এবং সেই হিসাবে কানেক্টেড হচ্ছে কি করে একটার সাথে আর একটা। ঠিক আছে অর্ণেশ, বুঝতে পারছো? তো এই ব্যাপারটা কিন্তু তোমার মাথায় মাথায় রাখতে হবে পরপর। ঠিক আছে, যাতে তোমার সেই জিনিসগুলো কিন্তু খেয়াল থাকে। ওকে, আচ্ছা, এরপর আসছে দ্বিমেরু কেন্দ্রকত্ব। তো যেটা বললাম যে সারা পৃথিবীর দুটোই পাওয়ারফুল রাষ্ট্র হতো। তারপরে যে একটা হচ্ছে তোমার সোভিয়েত ইউনিয়ন, হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এরা কে আগে সুপিরিয়র হতে পারেনি ভাবে, তো সেই জিনিসটা তারা কিন্তু সেই হিসাবে কন্টিনিউয়াসলি কাজ করেছে। এবং দুটো পুরো আলাদা, একটা হচ্ছে তোমার পুঁজিবাদী দেশের গোষ্ঠী ছিল, আর একটা তোমার পুঁজিবাদী থাকলো, এটা তোমার শ্রেণী সংগ্রাম, যেহেতু তোমার কমিউনিস্ট থাকলো। ঠিক আছে, সাম্যবাদ রিলেটেড এই হিসেবে কিন্তু ডিভিশন গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং কন্টিনিউয়াসলি তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে, ওকে ওকে। ভারতের পররাষ্ট্রনীতি মূল বৈশিষ্ট্য সময় ভারতের পররাষ্ট্রনীতির কি কি টার্মস এন্ড কন্ডিশন এগুলো ফলো করে রাখে ভারতের পররাষ্ট্র নীতিগুলো থেকে। ঠিক আছে, কি কি টার্মস এন্ড কন্ডিশন এবং কোন কোন দেশের সাথে আমাদের কিরকম সম্পর্ক রয়েছে। আমরা কি কিভাবে, ধরো যে দেখো আমাদের পার্শ্ববর্তী দেশ যেরকম ডেপ চাপছে তোমার কিন্তু ফেসে গেছে, ঠিক আছে, যেরকম তুমি দেখো এখন শ্রীলঙ্কার অবস্থা কিরকম। ঠিক আছে, কি পরিমাণে এক্সপেন্সিভ, হাইপার এক্সপেন্সিভ হয়ে গেছে জিনিসপত্র। তো সেই জিনিসগুলো কেন হচ্ছে? ঠিক আছে, যে বেল আউট প্যাকেজের কথা বলছে, যে ইউএন থেকে তারা কোনো হেল্প পাবে না, এবং চায়না তো তাকে দিচ্ছেই না। তো তারপরে সেটা পুরো দেশটা কোলাপস হয়ে যাচ্ছে। তো তার মধ্যে যেইভাবে যেই ভাবে আমাদের হেল্প করার দরকার, তো আমরা কিন্তু সেইভাবে হেল্প করছি শ্রীলঙ্কার দেশ, সাধারণ জনগণকে আমরা কিন্তু হেল্প করছি। এই যে জিনিসগুলো, শ্রীলঙ্কার এক্সাক্ট লোকেশন কোথায়, এই জিনিসগুলো কিন্তু তোমার অবস্থান কিন্তু মাথায় রাখা দরকার। ঠিক আছে, শান্তিপূর্ণ সহাবস্থান যে পার্টটা রয়েছে তার সাথে রিলেট করে কিন্তু এটা বলে রয়েছে যে আমাদের পঞ্চশীল নীতি আমরা যেটা ফলো করে থাকি। তো ঠিক আছে, তো সেই পঞ্চশীল নীতি কি, তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো অনেশ? তো দেখো আমরা কিন্তু ওভারঅল সেই হিসেবে করলাম। বলো এবার, যদি আর কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম থাকে বা কোনো টপিক বুঝতে প্রবলেম থাকে বলো। আমরা মোটামুটি চ্যাপ্টার ধরে ধরে আমরা সেই হিসাবে কিন্তু দেখলাম। আচ্ছা, রাজনৈতিক তত্ত্বগুলো, তারপরে যে আমাদের বিচার ব্যবস্থায় যে জিনিসগুলো রয়েছে, হ্যাঁ, ন্যাশনাল পার্টি কোন কোনগুলো আছে এবং তাদের সিম্বল কি, বেসিক জিনিস। কিন্তু হঠাৎ এত সিম্পল জিনিস দেবে না যে ধরো পলিটিক্যাল পার্টির সিম্বল গুলো কি দেবে না, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, কবে কোন কোন পার্টির জন্ম কবে হচ্ছে। ঠিক আছে, আমাদের দেশে যে মেইন মেইন পার্টি গুলো, এই পার্টির জন্ম কবে, ব্যাকগ্রাউন্ডটা কি আসছে, এটা একটু দেখে নিও, যেটা তোমার কিন্তু হেল্পফুল হবে আর কি এক্সামের ক্ষেত্রে। ওকে, বলো আর সময় আর যদি কোনো ডাউট থাকে তো সেভাবে কিন্তু দেবো। আচ্ছা, এই আজকে জয়েন করলো না। ওকে ওকে ওকে। তো এই যে জিনিসগুলো কিন্তু তোমার এগুলো খেয়াল রাখা দরকার। আমি যেগুলো বলছি ধরো আর্নেস পরে মনে নাও থাকতে পারে, তার জন্য কিন্তু এগুলো খাতায় মানে নোটবুকে তুমি কিন্তু লিখে রাখো। ঠিক আছে, নোটবুকে লিখে রাখো, তোমার মোটামুটি খেয়াল থাকবে যে হ্যাঁ এই টপিকগুলো এখানে রয়েছে, আমার এই জিনিসগুলো তোমার ফলো করতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো দরকার, তাহলে তোমার মোটামুটি তাহলে রিভিশন দেওয়ার তোমার সময় মাথায় থাকবে যে হ্যাঁ এইগুলো, এই টপিকগুলো আমার এগুলো ফলো করা দরকার।
তাহলে সেটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? কারণ যেহেতু এখানে ওরকম টাইপের কোনো তোমার সাজেশন স্টিক না হলে তোমার যে জিনিসগুলো যেহেতু তুমি ওভারঅল পড়বে, ওভারঅল পড়লে তোমার পুরো সিলেবাসটাই কভার হয়ে যাচ্ছে, এবং সেখানে তোমার সাজেশন স্টিক পড়লে কিন্তু প্রবলেম অটোমেটিক্যালি তোমার দেখো পুরো জিনিসটাই তুমি যদি সিলেবাসটা কভার করে থাকে, যেখান থেকে কোশ্চেন তোমার কোনো প্রবলেম হবে না যে আমি হ্যাঁ আমার ফুল সিলেবাসটা আমার কিন্তু কমপ্লিট হয়েছে পুরোটা, তো তার জন্য সেই হিসাবে তুমি করতে পারবে। কিন্তু ধরো তুমি যদি চ্যাপ্টার বাকি দাও তাহলে কিন্তু পুরোপুরি খুবই খুবই ডেঞ্জারাস সিচুয়েশন দেখো। কারণ দেখা গেলো ওইটা তুমি যেটা বাদ দিয়েছো ওখান থেকে কয়েকটা কোয়েশ্চেন দিই, কিন্তু জিরো ছাড়া আর কিছু পাবে না, খালি জিরো না উল্টে মাইনাস খেয়ে কথায় নেমে যাবে, তার কোনো ঠিক নেই। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার। ওকে, তো এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে ওকে, পররাষ্ট্রনীতির অর্থ। তো পররাষ্ট্রনীতি মানে ভারত এবং সাথে সাথে বিদেশি রাষ্ট্রের মধ্যে যেরকম রিলেশন, তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, এবং কোন কোন দেশের সাথে কি কিভাবে রিলেশন গুলো মেনে চলে এবং তাতে আমাদের কি কি ফায়দা রয়েছে, তো সেই জিনিসগুলো আমরা দেখে কিন্তু স্টেপ নিই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আস্তে আস্তে কানেকশন গড়ে ওঠে, এবং দুই দেশের মধ্যে যখনই তোমার সেই ডিপ কানেকশন চলে আসে তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বিনিয়োগের কথা বলতে পারি, এবং সেই হিসেবে কিন্তু আস্তে আস্তে দেশ এগোতে থাকে, ঠিক আছে? তো এখানে পার্সোনালাইজড তোমার এই যে পররাষ্ট্রনীতির যে স্টেপটা রয়েছে, তো সেটা কিন্তু আমাদের জন্য সেটা খুব হেল্পফুল হবে, যে কোন কোন জায়গায় কোন কোন স্টেপে আমাদের কিভাবে নেওয়া দরকার। তো সেই জিনিসগুলো একটা দেশের সাথে এরকম স্টেপ নিচ্ছি বলে অন্যান্য দেশের সবগুলোর সাথে আমরা সেই স্টেপ নেবো তা কিন্তু না, ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে ওকে, এরপর সার্ক গেল, সার্কের গঠন গেল, ভারতের পররাষ্ট্র তো নীতি মূল বৈশিষ্ট্য গেল, জাতি সম্মিলিত উদ্ভব সমৃদ্ধ জাতিপুঞ্জ। ওকে, তো তারপর দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে, তো সমৃদ্ধ জাতিপুঞ্জ কেন সেই হিসাবে তৈরি হচ্ছে, এবং তাদের আহ কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে কি করে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে উহান ভাইরাস যখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে, এই বুক কিন্তু কোনো কোন ধরনের কোনো স্টেপ নেয়নি, ঠিক আছে? উল্টে বিভিন্ন ধরনের মানে এটা কোনো অবস্থায় নিয়ে এরকম একটা জিনিস প্রকাশ করেছে, ঠিক আছে? তো তার ফলে প্রচুর পরিমাণে লোক কিন্তু আমাদের দেশে কিন্তু কাজ ছাড়া হয়ে কিন্তু তারপরে চলে আসতে বাধ্য হয়েছে, এবং রাস্তায় লোকজন কিভাবে এসছে তুমি সেটা অবশ্যই অলরেডি জানো। তো সেভাবে জিনিসগুলো কিন্তু হলেছে 2020 সালের দিকে কথা। তো এরপর যদি আবার উল্টে মানে অন্যান্য জিনিসের কিন্তু সেই হিসেবে করতে থাকে, দাম বাড়তে থাকে, তাহলে কিন্তু সেটা মুদ্রাস্ফীতি হবে। তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? মুদ্রাস্ফীতি হয়ে গেলে তখন আবার প্রবলেম। এগুলো কেন রিলেটেড আমরা বলছি, যদি একটা গভর্নমেন্ট স্ট্রং না হয়, ঠিক আছে? যখন গভর্নমেন্ট স্ট্রং না হয় তখন সেই জিনিসটা যেটা কিন্তু দেখো শ্রীলঙ্কায় চলছে, ঠিক আছে? জিনিসপত্র দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে কারণ গভর্নমেন্ট ভেঙে পড়েছে, ঠিক আছে? যে সরকার যেটা ভেঙে পড়েছে, যে গভর্নমেন্ট বা পলিটিক্যাল অবস্থা, যে পলিটিক্যাল সিস্টেম, তো এগুলো তুমি একটু তোমার হিন্টস দিয়ে তোমার কিন্তু খেয়াল রাখতে পারো। তারপর ধরো কোন কোনটা যে আদালতের কথা আমরা বললাম, তো কোন আদালতের পর কোন আদালত আসছে তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা, তো এটা কিন্তু একটু সেই হিসাবে কন্টিনিউয়াসলি কিন্তু দেখা দরকার। ওকে, আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে তোমার দেখো, আচ্ছা পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী আছে, পাশের পদ্ধতি, সাহিত্য মর্যাদা, জিরো প্রস্তাব। ওকে, এরপর দেখো ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে, তারপর পরিবার আদালত কি কি রয়েছে 254। হম পরিবার আদালতের কথা হচ্ছে, ক্রেতা সুরক্ষা আদালত রয়েছে, যে কোন কোন টাইপের যে আদালত গুলো আছে দেখো, এই যে অধস্থান আদালত, লোকপাল এবং লোকায়ুক্ত আদালত, লোক আদালত, পরিবার আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, এই যে আদালত গুলো আছে একটু চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে আর্নেস? এই দেখো এই যেটা বললাম আমরা, এই যে 9 চ্যাপ্টার তোমার যেটা গুলো রয়েছে, এই যে আদালত গুলো কোন কোন আদালত গুলো কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের আলটিমেটলি কাজটা কি, এই যে জিনিসগুলো এগুলো একটু তোমার কিন্তু একটু দেখতে হবে, যে কোন কোন আদালত গুলো কোন ভাবে কাজ করে। সবার উপরে সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, হ্যাঁ সবার উপরে সুপ্রিম কোর্ট রয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে যে ডিভিশন গুলো কিভাবে আসছে, হায়ারার্কিটা কি কোন ভাবে এসছে, এটার জন্য কিন্তু তোমার একটু ফলো করা দরকার, সেই হিসেবে যে কোনটা পর কোনটা, কোনটার সাথে কোনটা রিলেটেড রয়েছে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখতে হবে। ভারতীয় বিচার ব্যবস্থা এভাবে আসছে। উম এই আদালত গুলো কিন্তু পরপর দেখে নেবে, আর তুমি কোনোটা কিন্তু ওগুলো কোনো বাদ দেবে না যে এই আদালতটা আমি পড়বো, এটা পড়বো না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঠিক আছে, অধস্থান কোর্ট, তারপর জজ কোর্ট, যেগুলো যেগুলো আছে তোমার সব পরপর পরপর একটার সাথে, আর নিচে কি আন্ডারে কাজ করছে, কি কিভাবে কাজ হচ্ছে,
টোটাল জিনিসগুলো কিন্তু ফলো করা দরকার। ওকে, এরপর আচ্ছা, ক্রেতা সুরক্ষা ধরতে ক্রেতা যাদের সব থেকে তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো কিন্তু ভালো থাকে, এবং সেই হিসাবে কোথাও কেউ যদি এরকম বেআইনি কাজ করতে তাকে দ্রুত তার এগেইনস্ট স্টেপ নেওয়া, গভর্নমেন্ট ডাইরেক্ট কিন্তু স্টেপ নেবে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে জানানোর কথা সেই হিসাবে বলা হচ্ছে। হুম, ওকে, তো এই যে যে ব্যাপারগুলো কিন্তু গেল। আচ্ছা, এরপর দেখো দেখো পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। তো পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাটা কোন কোন ভাবে কাজ করছে, কবে থেকে স্টার্ট হচ্ছে, সেটা ব্যাকগ্রাউন্ডটা তোমার একটু দেখা দরকার। ধরো তুমি যখন দেখো এখানে যাদবপুরে ক্লাস দিচ্ছ, তখন কিন্তু এই পশ্চিমবঙ্গে সাধারণত রেটে যেগুলো তোমার ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কিন্তু তুমি যখন অল ইন্ডিয়া টাইপের দিচ্ছ তখন সেখানে পুরোটা কিন্তু পুরো দেশে অল ইন্ডিয়া তোমার সেই জিনিসটা কিন্তু আসা দরকার। আর ঠিক আছে, যে পঞ্চায়েতের রাজ সিস্টেম সম্বন্ধে ডিটেলস, কারণ এটা তুমি নিউজে কিন্তু চলছে সেই হিসাবে, তার জন্য সেই হিসাবে করা। তারপর এই যে দেখো কর্পোরেশন গুলো কি করে কাজ করছে, মিউনিসিপাল কর্পোরেশন কি কার আন্ডারে কারা চলছে, ধরো জেলা সংসদ কজন, জেলা তারপর হচ্ছে জেলা সংসদ গেল, জেলা কাউন্সিল কিরকম, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, রাজ্য ব্যবস্থা মূল্যায়ন কি করে চলছে, এই যে যে জিনিসগুলো তোমার কিন্তু ডাইরেক্ট এখানে টার্মস এন্ড কন্ডিশন করে তোমার কিন্তু লেভেল ওয়াইজ ভাগ ভাগ করে দিচ্ছে, তো যাতে তুমি আরো সেই হিসাবে কিন্তু পরিশ্রম করে আস্তে আস্তে আরো উপর দিকে এগোবে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে ফলো করছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু ফলো করা যাচ্ছে এখানে। পৌরসভার আয়ের উৎস সম্পর্কে বলা হচ্ছে যে যে কোনো টপিক আমরা জিনিসপত্র কিনি, তো সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে থেকে ডাইরেক্ট তোমার ডিটেলসে করে আসতে হয় নথিভুক্ত, তো সেখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ সেই হিসেবে পাওয়া যায় হিসাবে। ঠিক আছে, তারপর এখানে আবার বেআইনি ব্যাপারও আছে, ধরো কোনো একটা জায়গায় 25টা ফাঁকা দেখিয়ে 200টা ভরে নিয়ে গেলে তাহলে পুরোটাই সেই হিসাবে লাভ হবে, ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। 2 নম্বরই তো সব জায়গায় যেরকম দেখা যায়, যেরকম দেখো ওই যে পুষ্পা সিনেমা নিশ্চয়ই তুমি দেখেছো, যে ওখানে তোমার চন্দন কাঠ কি করে চুরি করে নিয়ে যাচ্ছে তোমার দুধের গাড়িগুলোতে, তাই না? তো সেরকম মানে ঘাপলা সবসময় থাকবে সিস্টেম, কিন্তু তারপর যতটা সেটা ইন্টারকানেক্টিং তোমার কিন্তু সেটা ইউজ করা যাবে, এবং তার জন্য কিন্তু অ্যালার্ট থাকা খুবই দরকার, সেই ব্যাপারটা রয়েছে। কারেন্ট টপিকের সাথে সেই হিসাবে আমি কিন্তু কানেক্ট করে দিলাম, সেই তার জন্য রয়েছে। আচ্ছা, তোমার এই যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইতিহাস, এরা কিভাবে কাজ করছে, মিউনিসিপ্যালিটি গঠন কোনটা, কবে থেকে শুরু হচ্ছে, এবং এই যে যে জিনিসগুলো টোটাল পয়েন্টে ডাইরেক্ট রয়েছে, যে এই যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলী, তারপর কর্পোরেশন পুরো রাজ্য সরকারের নিয়ন্ত্রণ। ওকে, হুম, ওকে, এরপর দেখো মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা কিভাবে কাজ করছে এবং সেই সেভাবে আহ করবে, তো সেই জিনিসটা এখানে পরপর কন্টিনিউয়াসলি ইউজ করা হয়েছে। তোমরা দেখো যে কোন কোন জায়গায় কোন কোন জিনিসটা হচ্ছে, মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে, রাজ্যপালের সাথে শাসনতান্ত্রিক পদমর্যাদা কিভাবে কাজ আছে, আহ এরপর তোমার মন্ত্রিসভার ক্ষমতা এবং কার্যাবলী কি করে কাজ করছে, এই যে জিনিসগুলো যেগুলো রিলেটেড জিনিস, এই জিনিসগুলো কিন্তু তোমার একটু রিভিশন দেওয়া দরকার, যে তোমার কত এটা এটা হচ্ছে তোমার 7 চ্যাপ্টার, মানে 7 চ্যাপ্টারটা যেটা, এটা কিন্তু একটু তোমার ফলো করা সেই হিসাবে করতে হবে। ওকে, আর তারপর সরকার যেগুলো বিভিন্ন রূপ, যেটা আমরা আগে সেই হিসাবে ডিসকাস করছিলাম, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, শাসন বিভাগ, তারপরে হচ্ছে শাসন বিভাগের শ্রেণী বিভাগ, প্রত্যেক কর্মকর্তা হিসেবে তোমার পদ্ধতি রয়েছে, সরকারি পদ্ধতি আর কি, তারপরে আইনসভা কিভাবে কাজ করছে, আইনসভার গঠনগুলো কি কি, কোন কোন পার্টে কতজন আসছে, এগুলো কিন্তু সাইজ সেই হিসাবে কিন্তু দেখলে তোমার কিন্তু খেয়াল হয়ে যাবে যে সরকারের বিভিন্ন পার্ট গুলো কিভাবে কাজ করে। আলটিমেটলি ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি যেভাবে হোক না কেন সেগুলো কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল, তো এগুলো কিভাবে আলটিমেটলি কাজ করছে একটার সাথে আরেকটা, তো সেই হিসাবে রয়েছে। হুম, ওকে, আচ্ছা, আর তারপর যে টোটাল তোমার জাতিসংঘের যে ভাগ গুলো আছে, তো সেই সেই ভাগগুলো কি কি আছে এবং সেইগুলো পরপর মুখস্থ কিন্তু এখানে রাখতে হবে, যে সাধারণ সভা, ক্ষমতা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঠিক আছে, তো এরপর অচি ব্যবস্থা, আন্তর্জাতিক বিচারালয়, তো এই যে যে জিনিসগুলো কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, যে
জাতিপুঞ্জের যে লেভেল গুলো রয়েছে, পরপর লেভেল, কোন কোন লেভেলের পর কোন কোন লেভেল আসছে, ভারতের অবস্থান কি সেই হিসাবে কিভাবে তারা স্টেপ নিচ্ছে। তারপরে যে আন্তর্জাতিক বিচারালয় গেল, সচিবালয় এবং মহাসচিব কি, সচিব এবং মহাসচিবরা কিভাবে কাজ করছে, সমৃদ্ধ জাতিপুঞ্জের মূল্যায়ন ভূমিকা মূল্যায়ন করা হচ্ছে, মানে সমৃদ্ধ জাতিপুঞ্জ গঠনের পর আস্তে আস্তে আমরা কি চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা আমরা বলা হচ্ছে যে যাতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার না হয়, সবার সাথে একটা সম্পৃক্তপূর্ণ অবস্থা বজায় থাকে, তার জন্য কিন্তু এই জিনিসটা করা হচ্ছে এবং সেই সময় কন্টিনিউস কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। এরপর আচ্ছা, ঠান্ডা যুদ্ধ পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে কাজ করছে, যেটা আমরা কিন্তু কতদিনই করলাম যে ঠান্ডা যুদ্ধের সময় কোন কোন দেশে কি অবস্থা রয়েছে এবং কত দেশ কতটা হচ্ছে হচ্ছে তোমার জলের মানে ঠান্ডা যুদ্ধ, যেটা আমরা বলছি যে তোমার যে ডিভিশন গুলো হচ্ছে তোমার, ঠিক আছে, যে সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে তোমার কি মার্কিন যুক্তরাষ্ট্র, তো এই যে দুটোর মধ্যে যে ডিভিশনটা আমরা দেখতে পাচ্ছি যে এই কোন ক্যাম্পে কতজন দেশ যাচ্ছে, ঠিক আছে, তো সেই ক্যাম্পে কোন, ধরো তোমার খেয়াল রাখা দরকার এক্সাম ওরিয়েন্টেড যে সোভিয়েত ইউনিয়নের সাথে রিলেটেড কোন কোন দেশগুলো রয়েছে আর মানে তাকে সাপোর্ট করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলো, তো তাকে কোন কোন পার্টি সাপোর্ট করছে, মানে পার্টি বলতে এখানে আমি কান্ট্রির কথা বলছি। তো এই যে যে ডিভিশন গুলো একটু খেয়াল রাখতো আনিস, বুঝতে পারছো যে তোমার ঠান্ডা যুদ্ধ, যখনই ঠান্ডা যুদ্ধ রিলেটেড কোশ্চেন থাকছে, তো আমার কিন্তু এই যে পার্টি গুলো ভাগ করা দরকার, পার্টি মানে কোন কোন দেশকে সাপোর্ট করছে, ক্যাপিটালিস্ট কান্ট্রি কোনগুলো আর সোশ্যালিস্ট কান্ট্রি কোনগুলো, এবং তাকে কোন কোন দেশ সাপোর্ট করছে। তারপর আলটিমেটলি তোমার ধরো যে আণবিক বোমা ফেলা হলো 6 আর 9 ডিসেম্বর, তো সেগুলো কোথায় ফেলা হলো, কোন দেশ ফেলেছিল, এই যে লিটিল বয় ফ্যাট ফ্যাট বম যেটা রয়েছে। ঠিক আছে আনিস, বুঝতে পারছো কোশ্চেন গুলো, এই যে টোটাল এই যে টপিক গুলো, এগুলো কিন্তু তোমার অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে কি গেল, আমরা কোল্ড ওয়ার নিয়ে বললাম, তারপরে এই যে দুটো ভাগ ভাগ হয়ে গেল, যেটা আমরা ক্যাপিটালিস্ট কান্ট্রি আর হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি, তো সেই হিসাবে কোন কোন ভাগ হলো এবং কোন কোন দেশ কোন কোন পার্টি ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তোমার যুদ্ধের ফলে কোন কোন দেশ হেরে গেল, কোন কোন দেশ জিতে গেল, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাও কিন্তু তোমার অটোমেটিক্যালি চলে আসছে এর সাথে। তুমি যদি ইউনাইটেড নেশনে তোমার তৈরির ব্যাপারটা দেখো, তাহলে কিন্তু এই জিনিসটা মোটামুটি খেয়াল করা যেতে পারে যে হচ্ছে আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার জাতীয় স্বার্থ কি কি রয়েছে। জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়, মানে একটা দেশের যে কান্ট্রির জাতীয় স্বার্থ, তো সেখানে কোন কিভাবে কাজ করতে হবে এবং সেই সেভাবে কোন কোন স্টেপ গুলো নিলে সেটা সোসাইটির জন্য ভালো হবে, ভারতের জিডিপি বাড়বে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়বে, ঠিক আছে, এবং সাধারণ লোকের জীবনযাত্রার মান আর উন্নতি হবে কোন কোন টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করলে। তো সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার ইনক্লুড করা দরকার অবশ্যই। তোমার মানে ইনক্লুড করা দরকার, মানে তোমার রিভিশন এগুলো দেওয়া দরকার, তাহলে মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমার এই যে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন গুলো কি কি রয়েছে, ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা, তাহলে কিন্তু মোটামুটি জিনিসটা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, সার্বভৌমিকতা মনে মানে জিনিসটা কি হচ্ছে, সার্বভৌমিকতা মানে তুমি হচ্ছে স্বাধীনভাবে তোমার নিজেদের কাজ করতে হবে, কোনো দেশের কাছে তোমার দায়ী থাকতে হবে না, কোনো দেশের আন্ডারে তোমার কোনো তার আন্ডারে থেকে কাজ করতে হবে না, একদম স্বাধীনভাবে তুমি তোমার কিন্তু ফরেন পলিসি সহ অন্যান্য ডাইরেক্ট কাজগুলো কিন্তু তুমি করতে পারবে, তো সেটা কিন্তু বলা হয়ে থাকে। ওকে, হ্যাঁ, বিষান্ত যেটা বললাম গ্লোবালাইজেশন, যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন সম্পর্কে ওখানে রয়েছে। তো গ্লোবালাইজেশন যেটা বললাম যে 1991 পর আমাদের দেশের যে গ্লোবালাইজেশন পলিসি ফর্ম করা হয়েছিল, এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু তার সুফলগুলো কিন্তু আমরা সেই জিনিসগুলো কিন্তু কন্টিনিউসলি সেই হিসেবে পাচ্ছি, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এরপরে দেখো ওই যে জাতিসংঘ যে যেভাবে আমাদের কাজ করছে, আমরা দেখো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য আমরা এখন খুবই কাজ করছি যাতে আমাদের জাতিসংঘের পার্মানেন্ট সদস্য পদ আমরা লাভ করতে পারি। তো সেখানে কিন্তু খুবই হেল্পফুল হচ্ছে তোমার, এখানে আমরা দেখো ইউএন পিস কিপিং ফোর্সে আমাদের সব থেকে বেশি, মানে ইউনাইটেড নেশন যে পিস কিপিং ফোর্স আছে, শান্তিরক্ষা বাহিনী, সেখানে ভারতীয়রা সব থেকে বেশি রয়েছে, এবং সেখানে কিন্তু আমরা খুব নিরলস ভাবে কাজ করে যাচ্ছি বছরের পর বছর। তো সেগুলো আমাদের দেখো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপে মানে হেল্পফুল হবে। তারপর দেখো যে সারা পৃথিবীর মধ্যে এখন বর্তমানে জনসংখ্যা যদি দেখা হয়, তাহলে জনসংখ্যা বেশি কোথায়, জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে আমাদের দেশে হতে চলেছে, যেটা 2023-24 সালের মধ্যে আমরা হয়ে যাবো, চীনকে টপকে যাচ্ছি। ঠিক আছে, তো তার জন্য এই জিনিসগুলো কিন্তু তোমার ওভারঅল মোটামুটি তোমার খেয়াল রাখা দরকার, যে সিলেবাসে যেহেতু জিনিসগুলো রয়েছে, তোমার কিন্তু মোটামুটি অ্যাটিটিউডটা মানে এমন হবে যে এই টাইপের কোশ্চেন আমি সেটা পারবো। ঠিক আছে আনিস, বুঝতে পেরেছো? তো দেখো আমরা ওভারঅল কিন্তু সেই জিনিসটা নিয়ে আমরা এই সময় কিন্তু বললাম। তো যা যা বললাম তুমি নিশ্চয়ই এগুলো শুনেছো এবং সেগুলো কিন্তু
টু দা পয়েন্টে ডাইরেক্ট লিখতে না পারলেও এগুলো তুমি কিন্তু মানে টুকে রাখো টপিকগুলো, ঠিক আছে, যে স্যার এই জিনিসগুলো বলেছে আমি এই জিনিসগুলোর জন্য অবশ্যই আমি ফলো করি, ঠিক আছে। তুমি কিন্তু সামনে ধরো মানে গুগল নিয়ে বসলে মাঝে মাঝে ধরো তোমার কোনো একটা জিনিস তুমি তো বই থেকে দেখছো, ঠিক আছে, তারপর কোনো জিনিস মনে হলো যে হ্যাঁ এগুলো একটু আমার নেটে দেখা দরকার, তুমি একটু সেটা সার্চ করো, কিন্তু দেখে সেই সব করে নিলে, ঠিক আছে। এইভাবে কিন্তু ওভারঅল তোমার সেই হিসাবে এগোনো দরকার, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমার সেই হিসাবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এই জায়গায় এই জিনিসগুলো রয়েছে, আমার এই টার্মস এন্ড কন্ডিশন এগুলো ফলো করা দরকার, ঠিক আছে। তো তার জন্য যে যে জিনিসগুলো রয়েছে তোমার কন্টিনিউয়াসলি সেটা করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। যতবার বারবার বারবার তুমি রিভিশন দাও তত সেটা তোমার জন্য হেল্পফুল হবে, কারণ এখন হচ্ছে তোমার রিভিশন দেওয়ারই টাইম। যত সেটা সিম্পল ভাবে তুমি রিভিশন দিতে পারবে সেটা তত সেটা তোমার জন্য খুবই সহায়ক হবে। ওকে, রিভিশনের ব্যাপারটা এখন আচ্ছা, আপনার বিষয়গুলো সব আচ্ছা মোটামুটি দেখো আমরা ওভারঅল সেই হিসাবে নিয়ে ডিসকাস করেছি। আচ্ছা, এবার যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে তো সেগুলো বলো। এই আমার কানেকশন একটু প্রবলেম হচ্ছে, যদি বলো তোমার যদি কোনো কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে তো সেগুলো বলো। না তুমি একবার বেরিয়ে গেছিলে বুঝলে তো, আমি তার জন্যই বলছি, মানে এখানে তোমার একটু ফ্ল্যাকচুয়েট করছিল এরকম তোমার, মানে সেই হিসেবে বলো। আচ্ছা আচ্ছা, ডাউট নাই স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু ফলো করতে থাকো, ঠিক আছে। আমরা দেখো ওভারঅল কিন্তু অ্যাপ্রোচটা করলাম, যে যা যা বললাম কিন্তু অবশ্যই আর্নেস মাথায় রাখো, কারণ আমরা কিন্তু ওভারঅল ফুল সিলেবাস যেটা আছে সেখান থেকে কোন কোন জিনিসগুলো তোমার মোটামুটি অবশ্যই এখন লাস্ট টাইম তোমার রিভিশন দেওয়া দরকার, যে যেগুলো তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে ডিটেলস আমরা বললাম, যেটা কিন্তু তোমার টাইম এন্ড রিপিটেডলি তোমার কিন্তু সেটা ফলো করা দরকার, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, তাহলে তোমার সেটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। ওকে। হুম। হুম। তো এই হচ্ছে জিনিসগুলো রয়েছে। আর এই যে তুমি যে সিইউটি যে বই পড়ছো গুলো তুমি পড়ো কন্টিনিউয়াসলি, রিভিশন দাও বারবার বারবার করে, ঘড়ি ধরে ধরে দেখো যে আমার কতটা টাইম লাগছে। তো নেক্সট তুমি যখন আবার সেটা করবে ধরো মকের ব্যাপারগুলো, তো তখন আমি একটু দেখে নিলাম যে আমার কতক্ষণ টাইম লাগছে, যাতে আমার পরের বার টাইমটা কম লাগে সেই জিনিসটা তোমার দেখা দরকার, যাতে তুমি রিভিশনটা দিতে পারো, ঠিক আছে। রিভিশন দেওয়ার জন্য তোমার হাতে টাইমটা থাকা দরকার, তো ওটাও কিন্তু তোমার ফলো করতে হবে, যে আমি যেন হাতে টাইমটা রাখতে পারি যাতে আমি ওটা রিভিশন দিতে পারি, ঠিক আছে। রিভিশনটা না দিলে ধরো ওখানে কোথাও কোনো কারণে কোনো ভুল হয়ে গেলে তো সেটা তো তার তো বুঝতেই পারছো যে ভুল হয়ে গেলে কি সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু মাইনাস এখানে রয়েছে। ওটা এমসিকিউ ক্ষেত্রে বললাম। আর যখন তুমি ব্রডের কথা বলা হচ্ছে, তো ব্রডে তো তোমার যেগুলো তো মাথায় রাখতেই হবে, যে কোনটার পর কোন জিনিসটা ঘটছে, কোন জিনিস কোন ইনসিডেন্টের পর কোন ইনসিডেন্টটা হচ্ছে, তারপর সেগুলো লিঙ্ক আপ করা। লিঙ্ক আপ করতে পারলে তুমি দ্রুত তাহলে আধার উপর বেস করে কিন্তু করতে পারবে। তো তার জন্য দেখো আমরা বেসিক্যালি টপিক ওয়াইজ ধরে ধরে সেই হিসাবে গল্পের মতো করে সিস্টেমেটিক্যালি এগুলো নিয়ে ডিসকাস করলাম, যাতে তোমার মোটামুটি এই জিনিসটা কিন্তু খেয়াল থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এখন ফলো করতে হবে কন্টিনিউয়াসলি, যে যে টাইম গুলো রয়েছে। এটা তো পলিটিক্যাল সায়েন্স গেল, তো হিস্ট্রি তো সেটা রয়েছেই। আর এনসিআরটিটা দেখো এখন সাথে, আর এগুলো তুমি ফলো করতে থাকো, রিভিশন দাও এখন ঘড়ি ধরে ধরে। তো মাঝে মাঝে এগুলো তোমার পেপার গুলো করে দেখো, ওই যে এনসিআরটি বইয়ের লাস্টে বা তোমার সিইউটি বইয়ের লাস্টে কিন্তু তুমি দেখবে বিভিন্ন কোশ্চেন রয়েছে, তো সেগুলো করো, ঠিক আছে। সেগুলো করে তুমি কিন্তু সেগুলো করে তুমি সেগুলো রিভিশনটা দাও আর কি, ঠিক আছে। নোটে ঠিক আছে একদম পুরো বুঝতে পেরেছি। এখন হচ্ছে তোমার সেই জিনিসটা করা দরকার, যে যাতে ওই টাইমের মধ্যে মাথা ঠান্ডা করে আমি সেটা কমপ্লিট করতে পারি, এটা হচ্ছে এখন দরকার। এখন যত তুমি বারবার সেটা রিভিশন দেবে, যত তুমি সেটা প্র্যাকটিস করবে তত খেয়াল থাকবে। আর ধরো দেখবে যে এইগুলো আমার ভুলে যাচ্ছে, আমার মনে থাকছে না, শেষের জিনিসগুলো আবার একটু লিস্ট করো, শেষের জিনিসগুলো লিস্ট করে করে দেখো যে আমি এই জিনিসগুলো আমি ভুলে যাচ্ছি, এগুলো আমার মনে থাকছে না, সেগুলো তুমি একটা পাতায় নয় লেখো বা একটা সিঙ্গেল পেজে সেই হিসেবে লেখো, ঠিক আছে, যাতে ওই জিনিসগুলো তুমি বারবার রিপিটেডলি টাইম এন্ড এগেইন সেগুলো দেখতে থাকো। তাহলে তোমার একটু মানে ভুল হবে না, যে হ্যাঁ এই জায়গাগুলো ভুল করেছিলাম, পরবর্তী তুমি রিপিটেডলি ওটা দেখলে তাহলে আর কোনো প্রবলেম হবে না। মানে ওই জিনিসটা ভুল লেখা দাও, কারণ এখানে তুমি ডাটা যত এক্সেসিভলি মাথায় রাখতে পারবে সেটা তোমার জন্য এক্সাম ফ্রুটফুল হবে। কোনো ডাটার খেলা এখানে, ঠিক আছে। ওকে আর্নেস, তাহলে তোমার কোনো প্রবলেম নেই, মানে তোর যদি কোনো কোশ্চেন বা ডাউট থাকে বা কোনো কোনো সেই হিসাবে।
ওকে ওকে। তো ঠিক আছে, তো চলো তাহলে অনেক আজকে তাহলে এই অবধি থাকবো, আমরা আবার আবার নেক্সট উইক আবার নতুন টপিক থেকে আমরা শুরু করবো। তারপর তোমাকে দেখো যে যেভাবে বললাম এগুলো ফলো করো, কারণ যে কোনো যে কদিন মানে প্রত্যেকদিন রেগুলার সেই হিসাবে, যেহেতু আমি দেখো তোমাদের রুটিনের কথা আমি বলেছিলাম, তো রুটিন অনুযায়ী ফলো করো যে যেভাবে আমরা করেছি, তাহলে সেটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, তো সেই হিসেবে করা দরকার তোমার কন্টিনিউয়াসলি। ওকে, তো চলো তাহলে আজকে তাহলে এই অবধি থাকলো, আবার আবার সেই হিসেবে নেক্সট ক্লাসে আমি সেই হিসেবে করবো। ঠিক আছে, নেক্সট উইকে। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে।